হচ্ছে ওপরে মাইনাস ওমেগা কে প্লাস আই এপসাইলন। এটা হচ্ছে কে জিরো প্লেন। কে জিরো হচ্ছে রিয়েল কে জিরো, আর এটা হচ্ছে ইমাজিনারি কে জিরো। ঠিক আছে, এই যে পোলের পজিশন বেসিক্যালি হচ্ছে রিয়েল অ্যাক্সিসে পড়ে, যেহেতু কে জিরোটা আমরা জানি যে এনার্জিটা সবসময় রিয়েল হয়। কিন্তু যদি কমপ্লেক্স প্লেনে এক্সটেন্ড করো তাহলে যেটা হয় যে বেসিক্যালি তোমার ওমেগা কেটা হচ্ছে শিফটেড হয়ে যায় পোলটা এই আই ইপসাইলনের জন্য। সেইটাই দরকার, সেটা দরকার একটা অন্য কারণে। একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানালিটিক কন্টিনিউয়েশন। অ্যানালিটিক কন্টিনিউয়েশন যদি করি, মানে এই অ্যাক্সিসটাকে যদি রোটেট করাই, তাহলে রোটেট করালে এই শিফটিংটা হলে কি হয় যে এই কখনোই কোনো একটা এই রিয়েল অ্যাক্সিসটা কখনোই কোনো একটা সিঙ্গুলারিটিকে টাচ করবে না। এগুলো তো সিঙ্গুলারিটি, তো পোলগুলো টাচ করবে না। ফলে এই রিজিয়নটা হচ্ছে ফ্রি অফ এনি হোল সিঙ্গুলারিটি। এই রিজিয়নটা ফ্রি অফ এনি সিঙ্গুলারিটি। যদি থার্ড আর শুধু সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে তোমার সিঙ্গুলারিটি থাকবে। ফলে কি হয়, এই রিজিয়নটা হচ্ছে ফ্রি অফ এনি সিঙ্গুলারিটি, যেটা চাই দরকার অ্যানালিটিক কন্টিনিউশন যাতে করা যায়, যে এটাকে রিয়েল কে জিরো অ্যাক্সিসটাকে যাতে রোটেট করা যায়। এইটা হচ্ছে বেসিক্যালি কারণ যে আই ইপসাইলন ফ্যাক্টরটা নেওয়া। আরেকটা জিনিস, সেটা বেসিক্যালি সেই সেই জিনিসটা কোথা থেকে আসে, সেটা আসে হচ্ছে যে অ্যাম্পলিটিউড গুলো কনভার্জেন্ট যাতে হয়, সেই কারণে এই জিনিসটা করা হয়। ঠিক আছে, এটা ঠিক এই এই ডিসকাশনের স্কোপের বাইরে, খানিকটা বাইরে আর কি। হ্যাঁ, পরে প্রসঙ্গ আসলে আমি আবার এই প্রসঙ্গ আবার উত্থাপন করবো। ফর দি টাইম বিং তোমরা এটা জেনে রাখো যে এরকম একটা আই ইপসাইলন ফ্যাক্টর একটা এটা অ্যাডিটিভ কোয়ান্টিটি একটা যোগ করে রাখা ফর সাম রিজন। সেটা হচ্ছে একটা রিজন হচ্ছে যে পোলগুলোকে শিফট করে এমন ভাবে শিফট করে দেওয়া যাতে রিয়েল অ্যাক্সিসে না থাকে। রিয়েল অ্যাক্সিসে থাকলে অ্যানালিটিক কন্টিনিউশন করতে অসুবিধা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আরেকটা কারণ আছে, আরেকটা খুব মেইন কারণ, যেটা সেটা হচ্ছে যে কনভার্জেন্সের জন্য এই আই7 ফ্যাক্টরটা রাখা। ঠিক আছে, আপাতত এইটুকু মাথায় রেখে আমরা প্রসিড করি আর কি। হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ এরপরে বলো তো, আর আর কোথাও তাহলে অসুবিধা হয়নি, তাই তো? স্যার, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ স্যার বলছি, ওই 13 নাম্বার পেজে ওই একটা জায়গায় আপনি লিখেছেন যে রিটার্ডেড পার্ট পজিটিভ ফ্রিকোয়েন্সি টার্ম আর একটা অ্যাডভান্স পার্ট নেগেটিভ ফ্রিকোয়েন্সি টার্ম, এটা একটু বলবেন? হ্যাঁ, রিটার্ডেড পার্ট পজিটিভ ফ্রিকোয়েন্সি, তার কারণ হচ্ছে যে কে জিরোটা এটা হচ্ছে রিটার্ডেড পার্ট, এটা হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি। মানে পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্টটাকে সবসময় রিটার্ডেড পার্ট বলে, যেটা হচ্ছে কজালিটি প্রিন্সিপাল মেনে চলে। আরেকটা হচ্ছে যে অদ্ভুত একটা জিনিস থাকে, যেটা অ্যাকজাল জিনিস। অ্যাকজাল জিনিস মানে হচ্ছে যে এনার্জি নেগেটিভ, সেটাও থাকে আর কি। এ জিরো মাইনাস ওমেগা টি, সেটাকে অ্যাডভান্স পার্ট বলে। এই জিনিসটা তুমি দেখেছো হচ্ছে কোথায় না, এক্সপানশনে পাই এক্স এর যখন এক্সপানশন করা হয়েছিল, তখন দেখবে দুটো ফ্রিকোয়েন্সি পার্ট থাকে। একটা মাইনাস আই ওমেগা এক্স জিরো মাইনাস ওয়াই জিরো, আর একটা হচ্ছে প্লাস আই ওমেগা এক্স জিরো মাইনাস ওয়াই জিরো। যে এই যে প্লাস আই ওমেগা এক্স জিরো মাইনাস ওয়াই জিরো, সেটা বেসিক্যালি হচ্ছে হচ্ছে রিটার্ডেড অ্যাডভান্স নেগেটিভ এনার্জি। বুঝতে পেরেছো? মানে দুটো সলিউশনই এক্সিস্ট করে, অ্যাডভান্স এবং রিটার্ডেড, দুটো দুটো পার্টই থাকে। অ্যাডভান্স রিটার্ডেড পার্ট মানে হচ্ছে এটা পজিটিভ এনার্জি, আর অ্যাডভান্স পার্ট মানে হচ্ছে এটা নেগেটিভ এনার্জি। দুটোই ওর সলিউশন। ফলে এন্টায়ার সলিউশনটা হবে হচ্ছে যে সুপারপজিশন অফ দিস। এবারে তুমি বলবে যে নেগেটিভ এনার্জি, এটা তো আমি দেখি না কখনো। অবশ্যই দেখি না। তাহলে নেগেটিভ এনার্জিকে তুমি ফেলে দেবে? না, ফেলবো না। কারণ হচ্ছে এই প্রোপাগেটর ইজ নট অ্যান অবজারভেবল, ফিল্ডও কোনো অবজারভেবল নয়। ঠিক আছে, ফলে প্রোপাগেটর ফিল্ড এগুলো যেহেতু অবজারভেবল নয়, এখানে যেটা আসছে সেটা রাখতে হবে আর কি, অ্যাজ এ সলিউশন। ঠিক আছে, অবজারভেবল কি, আমি কি অবজার্ভ করি? আমি অবজার্ভ করি হচ্ছে যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আমি যে পার্টিকেল গুলো স্ক্যাটারিং হচ্ছে, স্ক্যাটারিং ক্রস সেকশন, সেটা আমি অবজার্ভ করি। ঠিক আছে, সেইখানে এই নেগেটিভ এনার্জি থাকছে কিনা সেটা হচ্ছে ম্যাটার করছে। সেখানে অবশ্যই থাকবে না আর কি, সেটা দেখানো যায়। কিন্তু এর এর যে এফেক্ট, সেটা সবসময় হ্যাজ বিন টেকেন ইনটু অ্যাকাউন্ট। ঠিক আছে। আচ্ছা।
ঠিক আছে? ফলে প্রোপাগেটরে যদিও বা নেগেটিভ এনার্জি পার্ট থাকে, এটা কখনোই আমার অবজারভেবল কোয়ান্টিটিকে এফেক্ট করবে না। তোমরা তোমরা এই জিনিসটা দেখেছো আর কি, এই জিনিসটা আগে জানো না এমনটা নয়। তার কারণ হচ্ছে তোমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়েছো, সেখানে অ্যাক্সিলারেটেড চার্জের জন্য যে ফিল্ড ক্যালকুলেট করা, এই ক্যালকুলেশনটার মধ্যে সেখানে একটা জিনিস ছিল যে রিটার্ডেড পার্ট তুমি ধরেছি। রিটার্ডেড পার্টটা কি বেসিক্যালি? বেসিক্যালি একটা একটা চার্জ যদি অ্যাক্সিলারেট করে, সেটা একটা সোর্স, এবারে সে তো এমিশন হবে, সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবারে রেডিয়েশন হবে বেসিক্যালি। রেডিয়েটেড ফিল্ডটা তুমি কোন একটা ফিল্ড পয়েন্টে অবজার্ভ, এবারে প্রশ্ন হচ্ছে যে সেই ফিল্ড পয়েন্টটা যে যে পয়েন্টে তুমি অবজার্ভ করবে সেটাতে এই যে ডিস্টারবেন্স মানে রেডিয়েশন, সেটা যেতে তো সময় লাগবে। এটা কত সময় লাগবে? যদি অবজারভেশন টাইম টি হয়, আর যেখানে সোর্স যখন এমিশন করেছে রেডিয়েশনটা, সেই পয়েন্ট সেই টাইমটা যদি টি প্রাইম হয়, তাহলে টি মাইনাস টি প্রাইম বাই বাই সি, এই 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 ডিস্টেন্সে ট্রাভার্স করবে, তাই তো? হ্যাঁ মানে সেই ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা যেটা রয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে ওটাকে ট্রাভার্স করতে হবে। মানে এই আইডিয়াটাকে বলে হচ্ছে বেসিক্যালি রিটার্ডেড পোটেনশিয়াল। তখন ওই ওই রিটার্ডেড টার্মটা ইউজ করতে। অ্যাডভান্স পার্টটা কি? অ্যাডভান্স পার্টটা ঠিক উল্টোটা। মানে মানে কোন একটা এফেক্ট পাওয়া যায় কজের পর আর কি, কজটা আগে হতে হয়, তারপরে এফেক্টটা হয়। দ্যাট ইজ বেসিক্যালি কজ রিটার্ডেড পার্ট। উল্টোটা কি? উল্টোটা হচ্ছে যে তোমার এফেক্টটা হবে, তারপরে তারপরে তুমি কজটা হবে আর কি। দ্যাট ইজ বেসিক্যালি দ্য অ্যাডভান্স পার্ট। সেটাও অ্যাজ এ সলিউশন কিন্তু সবসময় তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ ইকুয়েশন, সেটা সলিউশন দেখো, সেখানে ওই পার্টটা থাকে কিন্তু নেগেটিভ ফ্রিকোয়েন্সি পার্ট, যেটাকে তুমি ইউ ক্যান অফ ইগনোর ইট। কিন্তু কোয়ান্টাম ফিল্ড থিওরি যখন করতে যাচ্ছ, এক্স্যাক্টলি সেম জিনিস, আলাদা কিছু নয়। যে কিন্তু ক্লাসিক্যাল সলিউশনের কথা বলছি, ক্লাসিক্যাল সলিউশন গুলো দিয়েই তো আমি কোয়ান্টাম ফিল্ডটাকে এক্সপ্যান্ড করেছি ইন টার্মস অফ দোজ অপারেটরস। ঠিক আছে, এ কে আর এ কে ডায়াগ্রাম যদি আমি ওইগুলো অপারেটর না বলি, তাহলে তো দ্যাট শুড বি এ সলিউশন, দ্যাট কুড বি এ সলিউশন অফ দ্য ক্লেইন গডউইন, তাই তো? সেটা তো আমরা ইগনোর করতে পারবো। ঠিক আছে, দুটোই দুটোই সলিউশন ক্লেইন গডউইন। মানে এফ কে আর এফ কে স্টার দুটোই সলিউশন ক্লেইন গডউইন ইকুয়েশন। তো এফ কে টা হচ্ছে রিটার্ডেড পার্ট দেয়, আর এফ কে স্টারটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্স পার্ট। হ্যাঁ ওইটাকে তুমি কখনো ইগনোর করবে না, ওটাকে সবসময় রেখে দেবে তোমার এক্সপানশন। অলরাইট? হ্যাঁ আরো ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা আমরা ডিরাক থিওরি যখন করবো, সেটা দেখা যাবে যে নেগেটিভ এনার্জি পার্টটা বেসিক্যালি হচ্ছে যে অপারেটরটা থাকে, সেটা বেসিক্যালি পজিট্রনের অপারেটর। এগুলোই আমরা তারপরে আস্তে আস্তে খানিকটা ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে যে উইকস থিওরাম, সেটা তো ডিসকাস করা হয়নি আজকে, সেটা ডিসকাস করা হয়নি। ঠিক আছে, তাহলে বোর্ডে কিছু করাবার নেই আজকে, তাই তো? লেটস ট্রাই টু ডিসকাস দ্য উইকস থিওরাম। আমি প্রেজেন্টেশন মোডে যাই। হ্যাঁ, এবারে একটু মানে একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। হ্যাঁ, জিনিসপত্র এমনিতে দেরি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু প্রেজেন্টেশন মোডে গিয়ে দেখি।
দেখতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে উইকস থিওরেম। উইকস থিওরেমটা কি? তো স্টেটমেন্টটা একটু বড় আর কি, স্টেটমেন্টটা প্রথমে বোঝা যায়। এটা হচ্ছে যে টাইম অর্ডার প্রোডাক্ট অফ স্ট্রিংস অফ ফিল্ডস। কটা ফিল্ড রয়েছে? এন নাম্বার অফ ফিল্ডস। তাদের টাইম অর্ডার প্রোডাক্ট নেওয়া হচ্ছে। টাইম অর্ডারিং মানে কি আমরা আগের দিন জেনেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলতে আমি জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে এখানে থিটা ফাংশন বলে লেখা হয়েছিল, এটা কি তোমরা জানো কিভাবে লিখতে হয়? না স্যার। জানো না? আচ্ছা বেশ, তাহলে এটা বলবো আমি। এটা আগে কমপ্লিট করে তারপরে এই জিনিসটা বলা। ঠিক আছে। আচ্ছা, উইকস থিওরেম কি বলছে না, টাইম অর্ডার প্রোডাক্ট অফ এন নাম্বার অফ সাচ থিংস। তুমি যদি লেখো তাহলে সেটাকে এক্সপ্যান্ড করা যায় এই নিচে। কি ফার্স্ট টার্মটা কি থাকবে? ফার্স্ট টার্মটা হচ্ছে নর্মাল অর্ডারিং অফ অল দ্য ফিল্ডস। নর্মাল অর্ডারিং মানে কি? আমরা জানি যে এইগুলোকে যদি এক্সপ্যান্ড করা হয় তাহলে তোমার অ্যানাহিলেশন অপারেটর গুলো সবসময় উইল অ্যাপিয়ার অন দ্য রাইট অফ দ্য ক্রিয়েশন অপারেটর। তার মানে কোনো একটা নর্মাল অর্ডারিং থাকলে আমি যদি ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু নিই তাহলে সেটা সবসময় জিরো হবে, তাই তো? অ্যানাহিলেশন অপারেটর যদি ডান দিকে সব থাকে আর ক্রিয়েশন অপারেটর গুলো যদি বাঁ দিকে থাকে, আমি যদি এক্সপেকটেশন ভ্যালু নিই, ক্রিয়েশন অপারেটর ব্রা গুলোর উপর অ্যাক্ট করে জিরো দেবে, আর অ্যানাহিলেশন অপারেটর কেট গুলোর উপর অপারেট করে জিরো দেবে সবসময়, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট টার্মটা কি থাকবে? নেক্সট টার্মটা থাকবে হচ্ছে যে টাইম অর্ডার। নেক্সট টার্মটা থাকবে হচ্ছে যে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে এটা হচ্ছে এই তলায় বলা আছে যে কন্ট্রাকশন মানে হচ্ছে এই জিনিসটা। কন্ট্রাকশন মানে হচ্ছে টাইম অর্ডার প্রোডাক্ট of two fields, its vacuum expectation value. Vacuum expectation value of the time ordered product of two fields. Basically Feynman propagator. কন্ট্রাক্টেড মানে হচ্ছে ফেইনম্যান প্রোপাগেটর। এটাই তো ফেইনম্যান প্রোপাগেটর বলে বলেছি আমরা, তাই না? হ্যাঁ স্যার। ওকে, ওকে। তার মানে কি হবে? নেক্সট টার্মটা কি হবে? যে কন্ট্রাকশন অফ এনি টু ফিল্ডস আর বাদ বাকিগুলোর রিমেইনিং পার্টস এর নরমাল অর্ডারিং প্লাস আদার টার্মস। আদার টার্মসটা কি? না, তুমি ধরো এখানে কি করা হচ্ছে, x1 আর x2 কন্ট্রাকশন হচ্ছে। এবারে ফাই x1 না করে ফাই x1 x3 করতে পারো, বাকিগুলো তাহলে রিমেইনিং যে ফিল্ডস গুলো তাদের নরমাল অর্ডারিং থাকবে। তুমি x1 x4 করতে পারো, তাহলে রিমেইনিং গুলো কন্ট্রাক্টেড হবে, নরমাল অর্ডারিং থাকবে। তাহলে এইভাবে যত প্রকারে তুমি করতে পারো তার অল সর্টস অফ পারমুটেশনস এখানে রয়েছে। কন্ট্রাকশন কত প্রকারে করতে পারো? দুটো ফিল্ড, একটা সিঙ্গেল কন্ট্রাকশন হবে। ইচ কন্ট্রাকশন শুড ইনভলভ টু ফিল্ডস। তাহলে এই একটা সিঙ্গেল কন্ট্রাকশন কত প্রভাবে করতে পারো সেইটার জন্য এটাকে পারমুটেশনস বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে একটার বদলে প্রথমটাতে একটা ছিল, তারপরে দুটো কন্ট্রাকশন। দুটো কন্ট্রাকশন মানে সেটা হচ্ছে চারটে ফিল্ড ইনভলভ, and the remaining and the normal ordering of the remaining fields plus all sorts of permutations. এইভাবে তুমি কন্ট্রাকশন বাড়াচ্ছ, নাম্বার অফ কন্ট্রাকশন বাড়াচ্ছ। ফাইনালি কি হবে? যদি এনটা ইভেন নাম্বার হয় তাহলে লাস্ট টার্মটা কিরকম হবে? সবগুলোই কন্ট্রাক্টেড হবে, তাই তো? আর যদি অড নাম্বার হয় তাহলে কি হবে? না, একটা আনকন্ট্রাক্টেড থেকে যাবে, যেটা কিনা নর্মাল অর্ডারিং থাকবে। ঠিক আছে, আর বাকি n-1 খানা সবগুলোই হচ্ছে কন্ট্রাক্টেড। ঠিক আছে, প্লাস অল সর্টস অফ পারমুটেশনস। এখানে আমি পারমুটেশনস কথাটা লিখতে ভুলে গেছি। এখানে অল সর্টস অফ পারমুটেশনস যা যা। অলরাইট। আচ্ছা, এবারে প্রুফটা কিরকম ভাবে করবে তুমি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ। মাঝে মধ্যে জিজ্ঞেস করছি তার কারণ হচ্ছে তোমাদের তো দেখতে পাচ্ছি না,
কোন সময় ডিসকানেক্টেড হয়ে গেছে যেহেতু বুঝতে পারছি না আর কি। তাহলে আচ্ছা, for n is equal to 2, let's try to prove this. Time ordered product of two fields এটাকে কিভাবে লেখা যায়, এরকম ভাবে থিটা ফাংশন দিয়ে লেখা যায়, যেটা আমরা আগে দেখেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার প্রয়োজন, সেটা হচ্ছে এই ফাই ফিল্ড গুলো বেসিক্যালি হচ্ছে রিয়েল স্কেলার ফিল্ড। রিয়েল স্কেলার ফিল্ড নিয়েছো এবং সেটা ফ্রি রিয়েল স্কেলার ফিল্ড, ফ্রি থিওরি। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিং থিওরি। তাহলে ফ্রি থিওরি যদি হয় তাহলে আমরা কি করতে পারি, ফাইটাকে সবসময় ফাই প্লাস আর ফাই মাইনাস, মানে নেগেটিভ ফ্রিকোয়েন্সি পজিটিভ, এই মাত্র বললাম যে ফাইয়ের এক্সপানশন সবসময় কন্টেন্স টু টার্মস, এটা হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্ট আর নেগেটিভ ফ্রিকোয়েন্সি, এই দুটোকে নেওয়া। ঠিক আছে, এবার পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্টে কি থাকে, পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্টে বেসিক্যালি থাকে হচ্ছে অ্যানাইহিলেশন অপারেটর, আর নেগেটিভ ফ্রিকোয়েন্সি পার্টে থাকে হচ্ছে ক্রিয়েশন অপারেটর। ঠিক আছে, মানে ফাই প্লাস যদি ভ্যাকুয়ামের উপর অপারেট করে সেটা সবসময় জিরো হবে, আর ফাই মাইনাস যদি ব্রায়ের ওপর, কেটের ওপর অপারেট করে, কনজুগেট অফ দ্য ভ্যাকুয়াম তার উপর অপারেট করে, তাহলে সেটা সবসময় জিরো। তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে তাহলে এই দুটো প্রোডাক্ট ফাই এক্স আর ফাই এক্স প্রাইম, সেটাকে আমি ফাই প্লাস ফাই মাইনাসের টার্মসে লিখে ফেলতে পারি। জাস্ট এখানে ফাই এক্স এই এক্সপানশনটা বসালাম, বসিয়ে এই প্রোডাক্ট, জাস্ট প্রোডাক্ট, নো টাইম অর্ডার, স্যার জাস্ট প্রোডাক্ট। স্যার ফাইয়ের যেটা আমাদের এক্সপ্রেশনটা ছিল না, এফ এফ স্টার এ আর একটা ইন্টু এফ এ এ ড্যাগার, যেটা স্যার ওই দুটোকেই মানে ওইটাকেই কি মানে ফাইভ স্টার আর ফাইভ মাইনাস? এক্স্যাক্টলি ওইটাকে ফাইভ প্লাস আর ফাইভ মাইনাস, আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি, ওইটাকেই ফাইভ প্লাস ফাইভ, যেখানে অ্যানাইহিলেশন অপারেটর আছে সেটাকে পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্ট বলে। কেন পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্ট? ওখানে দেখবে ওখানে মাইনাস আই ওমেগা কে আছে, মাইনাস আই ওমেগা কে মানে মাইনাস আই ওমেগা কে টি আছে। তাহলে এনার্জি বের করতে গেলে তুমি কি করো, ওয়েভ ফাংশনটি আই এইচ ক্রস ডেল ডেল টি করো, তাই তো? এটা তো অপারেটরটা কি, এনার্জি হ্যাঁ অপারেটর। আই এইচ ক্রস ডেল ডেল টি করলে এইচ ক্রসটা 1 ধরলাম, ন্যাচারাল ইউনিট যেহেতু, আই বাই আই ইন্টু ডেল ডেল টি, এটা অপারেট করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা কে টি থেকে আই ওমেগা কে টি, আই ওমেগা কে টি মাইনাস আই ওমেগা কে টি, এটা এই আইটার সঙ্গে মিলে 1 হয়ে যাবে। হ্যাঁ স্যার হবে। স্যার আরেকবার বলবেন? সরি, কেটে গিয়েছিল আর কি। মাঝে মধ্যে হচ্ছে। এখন শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো তোমরা? না স্যার। বলছি এবারে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, মানে যেটা হচ্ছে যে তাহলে আই আই এই আই ডেল ডেল টি এই অপারেটরটা দিয়ে তুমি অপারেট করলে বুঝতে পারবে যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি, তাই তো? একটা ওমেগা কে হবে, একটা মাইনাস হবে। ঠিক আছে, ফাইভ প্লাস এর উপর অপারেট করলে তুমি দেখবে যে ওমেগা কে হয়।
ফাই মাইনাসের উপর তুমি যদি অপারেট করো আই ডেল ডেল টি অপারেটর, তাহলে দেখবে প্লাস ওমেগা। আচ্ছা, তাহলে এই দুটো প্রোডাক্ট জাস্ট নর্মাল প্রোডাক্ট, সেটাকে আমি এক্সপ্যান্ড করতে পারি ইন টার্মস অফ ফাই প্লাস ফাই মাইনাস। ঠিক আছে, চারটি টার্ম থাকবে স্বভাবতই। আচ্ছা, এবারে যদি আমি নর্মাল অর্ডারিং করি তাহলে কি কি হবে, যে ফাই প্লাস এই দুটোই হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি পার্ট। তাহলে এখানে কি থাকে, অ্যানাহিলেশন অপারেটর থাকে, তাহলে এই নর্মাল অর্ডারিং এর কোনো প্রশ্ন নেই। পরের টার্মটাতে কি থাকবে, ফাই মাইনাস মানে হচ্ছে অ্যানাহিলেশন অপারেটর, ফাই প্লাস হচ্ছে ক্রিয়েশন অপারেটর। তাহলে এটা অলরেডি নর্মাল অর্ডার হয়ে রয়েছে, তাহলে এটা আনচেঞ্জ থাকবে। তাহলে এটা আমি ভুল বলি। ফাই প্লাস হচ্ছে ফাই প্লাস হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি, মানে অ্যানাহিলেশন অপারেটর আছে, উল্টে যাবে। সরি এটা উল্টে যাবে, তাহলে এটা ফাই মাইনাস এক্স প্রাইম আর ফাই প্লাস এক্স হবে। ঠিক আছে, পরের টার্মটাতে হচ্ছে যে ফাই প্লাস যেহেতু তোমার ক্রিয়েশন অ্যানাহিলেশন অপারেটর, ফলে ওটা ডান দিকে রয়েছে, ফলে ওটা আনচেঞ্জ থাকবে, তাই তো। আর লাস্ট টার্মটাতে দুটোই নেগেটিভ ফ্রিকোয়েন্সি পার্ট, তার মানে দুটোই অ্যানাহিলেশন অপারেটর ক্রিয়েশন অপারেটর রয়েছে, ফলে ওটা আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, বোঝা গেছে কি? স্যার আর হ্যাঁ, স্যার স্যার। নর্মাল অর্ডারিংটা তো স্যার মাঝের দুটো টার্মে থাকবে, ক্রস টার্ম দুটোতেই তো থাকবে স্যার, সেটাই তো। দুটোতে থাকবে না, তার কারণ হচ্ছে যে ফাই প্লাসটা যেহেতু অ্যানাহিলেশন অপারেটর রয়েছে, ধরো থার্ড টার্মটা আনচেঞ্জ থাকবে। হ্যাঁ স্যার, হ্যাঁ কিন্তু সেকেন্ড টার্মটা হচ্ছে, আমি যেটা ভুল বলেছিলাম সেটা হচ্ছে, সেকেন্ড টার্মটাতে ফাই মাইনাস মানে হচ্ছে ক্রিয়েশন অপারেটর ডান দিকে রয়েছে, আর ফাই প্লাস হচ্ছে অ্যানাহিলেশন অপারেটর, হ্যাঁ। সেটা চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ হয়ে এরকম একটা ফর্ম দাঁড়াবে। ঠিক আছে, প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে। অলরাইট। এবারে আমি যদি এই দুটো থেকে বিয়োগ করে দিই, মানে ফাই এক্স প্রাইম, প্রেজেন্টেশনটা দেখতে স্যার কিছু দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না, তার মানে প্রেজেন্টেশনটা অফ হয়ে গেছে নাকি? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এই তো মুশকিল আর কি। এটা কি বলতো, মানে যদি মোবাইলটাতে কল সাইন আমি হাত দিয়ে না থাকি, তাহলে এটা কালো হয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে, আর যখন বেরিয়ে যাচ্ছে তখন বেসিক্যালি প্রেজেন্টেশনটা অফ হয়ে যাচ্ছে। মুশকিল সাইমালটেনিয়াসলি সব কিছু। এখানে কিন্তু প্রেজেন্টেশন দেখাচ্ছে আর কি। এখন কি দেখতে পাচ্ছ? না স্যার। আমি আরেকবার, এবারে দেখতে পাচ্ছ? না স্যার। দেখতে পাচ্ছ? এই কিন্তু প্রেজেন্টেশন মোডে রয়েছে, সেটা বলছে। আমি আবার বেরিয়ে গিয়ে এবারে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো যে আমি এটা থেকে ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে, ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন সাবট্রাক্ট করলাম। ঠিক আছে, করলে পরের লাইনে দেখাচ্ছে এটা হচ্ছে যে এরকম, এটাকে প্রথমে লিখেছি, এটাকে ইজ ইকুয়াল টু ফাই এক্স প্রাইম, এমনি নর্মাল প্রোডাক্ট, এমনি প্রোডাক্ট প্লাস অফ ফাই মাইনাস ফাই এক্স প্রাইম। এখানে কি হবে দেখো, এখানে দুটো যদি সাবট্রাক্ট করি তাহলে থার্ড টার্মটা কেটে যাবে, তাই তো? থার্ড টার্মটা, ফার্স্ট টার্মটা আর ফোর্থ টার্মটা, ফার্স্ট থার্ড আর ফোর্থ কেটে যাবে। কি থাকবে হচ্ছে সেকেন্ড টার্ম, দুটোরই সেকেন্ড টার্ম দুটো সার্ভাইভ, তাই তো? আচ্ছা, তাই যদি হয় তাহলে হচ্ছে, তাহলে এইটা হবে ফাইনাল রেজাল্ট হবে যদি সাবট্রাক্ট করি। তাহলে নর্মাল অর্ডার প্রোডাক্ট হচ্ছে ফাই এক্স প্রাইম প্লাস অফ ফাই মাইনাস এক্স প্রাইম ফাই প্লাস এক্স মাইনাস ফাই প্লাস এক্স ফাই মাইনাস এক্স, এরকম একটা জিনিস হবে। তাহলে এদের কমিউটেটর বেসিক্যালি হবে ফাই প্লাস আর ফাই মাইনাস এর কমিউটেটর, আর সেটা হচ্ছে প্রোডাক্টটা। ঠিক আছে স্যার, এইটা আরেকবার একটু বলি, মানে সেকেন্ড টার্মটা রয়ে গেছে, তারপর আরেকবার একটু বলি। তুমি দেখো, ওটা দেখলেই বুঝতে পারবে, আমি আবার দেখাচ্ছি।
এই দুটো আমি সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট করে দেখো প্রথম টার্মটা কেটে যাচ্ছে 5 + x 5 + x প্রাইম, হ্যাঁ জাস্ট তলায় তো দুটো লেখা আছে পরপর, ও আচ্ছা ঠিক আছে। এটা কেটে যাচ্ছে। লাস্টে ফোর্থ টার্মটাও কেটে যাচ্ছে, এটা 5 - 5 - সেটা, হ্যাঁ স্যার। এটা কোনো চেঞ্জ হয়নি নর্মাল অর্ডারিং। আচ্ছা, এবারে সেকেন্ড টার্মটাও কেটে যাচ্ছে, সেকেন্ড না সরি, থার্ড টার্মটা কেটে যাচ্ছে, হ্যাঁ থার্ড টার্মটারও কোনো পরিবর্তন হয়, হ্যাঁ ঠিক আছে, শুধু সেকেন্ড টার্মটা আনচেঞ্জ থাকছে। এই প্রথমটা আর দ্বিতীয়টা সেকেন্ড টার্ম দুটো থাকবে আর মাইনাস হয়ে আসবে, বুঝতে এটাই পেরেছি। লেখা হচ্ছে বেসিক্যালি, তাই তো? ঠিক আছে তো? আচ্ছা, এবারে আমি যদি ইয়ে করি, তোমার ভ্যাকুয়াম এক্সপেকশন ভ্যালু নিই, তাহলে কিরকম হবে ওপরের এই এক্সপ্রেশনটা? সেখানে একটা লাইন লেখা হয়েছে, সেটা না লিখলেও পারতো আর কি, না লিখলেও হতো আর কি, দরকার নেই আর কি। তুমি যদি এই যেটা পেলাম ফার্স্ট লাইন, যেটা ফার্স্ট আবার সেকেন্ড লাইন 15 পেজে, এখানে তুমি ভ্যাকুয়াম এক্সপেকশন ভ্যালু নিলে কিরকম হবে সেটা? নিলে কি হবে না, নর্মাল অর্ডার প্রোডাক্টের তুমি যদি ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু নাও, সেটা কত হবে? 0 হবে। সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্টের ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু মাইনাস এই কমিউটেটরটার ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি যদি নর্মাল অর্ডার প্রোডাক্টের ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু নাও, কি বললাম যে নর্মাল অর্ডারিং মানে কি? সবসময় অ্যানাহিলেশন অপারেটর গুলো ডান দিকে আসবে, অন দ্য রাইট অফ দ্য ক্রিয়েশন অপারেটর। তাহলে সেটা ভ্যাকুয়াম যদি মধ্যে স্যান্ডউইচ হয়, তাহলে সবসময় 0 হয়ে যাবে। তাহলে বাঁ দিকটা 0 হয়ে গেল, তাহলে সেটা ইজ ইকুয়াল টু 5x প্রাইম, ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু অফ 5x প্রাইম মাইনাস ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য কমিউটেটর অফ দিস টু কোয়ান্টিটিস, তাই তো? তাই হলো তো? হ্যাঁ স্যার। অলরাইট, এবারে তুমি দেখো যে তাহলে 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 বেসিক্যালি যেটা হচ্ছে যে এই লাইনটা উই ক্যান অলসো রাইট ইট অ্যাজ এটা দেখান, এই যেখানে ডান দিকে কেন 0 হলো, ওটা যেহেতু নর্মাল অর্ডারিং সেটা বলা হচ্ছে। এবারে একটা জিনিস দেখো যে এই যে কমিউটেটরটা করা হচ্ছে, কমিউটেটরের ভেতর কি আছে? এ 5+ এর ভেতরে কি আছে? এ ড্যাগার এ রয়েছে, আর 5- এর ভেতরে এ ড্যাগার রয়েছে, তাই তো? ইন্টিগ্রাল রয়েছে, তা বাদ দিয়ে এ আর এ ড্যাগার রয়েছে, তার কমিউটেটর। এর কমিউটেটর নিলে কি হবে? একটা সি নাম্বার হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। এ ড্যাগারের কমিউটেটর কত হয়? 1 হয়, তাই তো? তাহলে এই জিনিসটা আর অপারেটর রইলো না, কমিউটেটরটা। তাহলে অপারেটর যদি না থাকে, তাহলে ওই জিনিসটা বেরিয়ে যাবে বাইরে, কমিউটেটরটা একটা বেসিক্যালি একটা নাম্বার, সেটা বাইরে বেরিয়ে যাবে, আর ভ্যাকুয়াম স্যান্ডউইচটা হবে, সেটা 1 হয়ে যাবে। তাহলে আমি এই পরের লাইনটা লিখতে পারি এই, তাহলে কমিউটেটরটা হচ্ছে বেসিক্যালি একটা একটা নাম্বার, বলে এই নাম্বারটা ইজ ইকুয়াল টু ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অফ টু ফিল্ডস, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই কমিউটেটরের জায়গায় আমি ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য টু ফিল্ডস, প্রোডাক্ট অফ টু ফিল্ডস, এটা লিখতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে উপরের লাইনে আবার ফিরে যাও। তাহলে এখানে এই নর্মাল অর্ডার প্রোডাক্ট is equal to 5x prime minus of vacuum expectation value of the two fields, right? কারণ কমিউটেটরের জায়গায় আমি ওইটা লিখতে পারি, এই যে রিলেশনটা পেলাম, কমিউটেটর দা আন্ডারলাইন রিলেশন, কমিউটেটর অফ দ্য টু ফিল্ড 5 + 5 মাইনাস, সেটা বেসিক্যালি ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফিল্ডস। সেই জিনিসটা তা লিখে ফেলতে পারি এই জায়গায়, এই কমিউটেটরের জায়গায়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি বাঁ দিকে নিয়ে যাই কমিউটেটরটাকে, তাহলে যেটা দাঁড়ায়, ফাইনাল রিলেশন যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে এইরকম যে প্রোডাক্ট অফ টু ফিল্ডস দ্যাট ইজ ইকুয়াল টু নর্মাল অর্ডার প্রোডাক্ট অফ দ্য ফিল্ডস প্লাস অফ vacuum extraction value of 5x and 5x prime. All right? হ্যাঁ। বেশ, এবার এই জিনিসটাকে আমি 14 পেজে, যেখানে টাইম অর্ডার প্রোডাক্ট বলা হয়েছে দুটো ফিল্ডে,
এই যে এই রিলেশন টাইম অর্ডার প্রোডাক্ট অফ phi x and phi y is equal to theta x0 minus y0 phi x phi y plus theta y0 minus x0 phi y phi x এর জায়গায় বসিয়ে দেবো ঠিক আছে। phi x phi এর প্রোডাক্টটা কিরকম হবে নর্মাল অর্ডার আর ভ্যাকুয়াম এক্সপেকটেশন ভ্যালু দিয়ে কিভাবে লেখা যায় সেটা আমার জানা আছে, সেটা আমি বের করে রেখেছি, সেই জিনিসটা বসিয়ে দিলে পর কি হয় এটা জানবার জন্য পরের লাইনটা যদি দেখো এইখানে এটা পাওয়া যায়, তাই তো? এটা বসিয়ে দেওয়ার পর প্রথম টার্মটা কি ছিল phi x 0 phi x prime 0, তাহলে সেটার জায়গায় বসিয়ে দিলাম phi x prime normal ordering plus vacuum extraction value of the product of these two fields আর normal ordering of phi x prime phi x vacuum extraction value of this, ঠিক আছে? যেহেতু আমরা স্কেলার ফিল্ড নিয়েছি তাহলে এদের কমিউটেটর যদি ইন্টারচেঞ্জ করো তাহলে ইট উইল নট পিক আপ আ মাইনাস সাইন। আচ্ছা, নর্মাল অর্ডারিং এর ক্ষেত্রে ইন্টারচেঞ্জ সবসময় পারমিটেড, তার কারণ হচ্ছে যে নর্মাল অর্ডারিং মানে হচ্ছে তুমি যাই করো না কেন তোমাকে অ্যানাইলেশন অপারেটর গুলোকে ডান দিকে নিয়ে আসতে হবে, হোয়াট এভার বি দেয়ার কমিউটেড, তাই তো? হ্যাঁ তাহলে এখানে এটা সবসময় পারমিটেড, যদি ফেরমিওনিক ফিল্ড হতো এখানে একটা মাইনাস সাইন, ইট পিকস আপ আ মাইনাস সাইন, দেখা যাচ্ছে তো? না স্যার এখন বন্ধ হয়ে গেছে। না এই হচ্ছে ব্যাপার, যেই ওটা আমার হাতটা অফ তুলে নিয়েছি, কিছুক্ষণ থাকলে ওটা অফ হয়ে যাচ্ছে। দাঁড়া আরেকবার প্রেজেন্টেশন। অলরাইট, তাহলে এই জিনিসটা দাঁড়ায়। তাই এরপরে যেটা হচ্ছে যে যেহেতু এই দুটো সমান, তারপরে আরেকটা রিলেশন আছে থিটা এক্স জিরো মাইনাস এক্স প্রাইম এক্স জিরো প্রাইম, সরি এক্স প্রাইম জিরো হবে, এক্স জিরো প্রাইম এক্স প্রাইম জিরো, সেটা হচ্ছে 1 হবে। এই দুটো সাম যেহেতু 1 হবে তাহলে এটাকে এইভাবে, এটা বেসিক্যালি হচ্ছে উইকস থিওরেম ফর দ্য টু ফিল্ডস, রাইট? এবার হচ্ছে so you can try it for n is equal to 3 and n is equal to 4, right? যদি এটা প্রুফ করতে পারো 3 4, তারপরে by induction we will be able to show this for any n, ঠিক আছে? ইন প্রিন্সিপাল সেভাবে করা যেতে পারে, ইন্ডাকশন মেথডই তোমাকে প্রসিড করতে হবে। আমি এটা n is equal to 3 4 অবশ্যই আমি করব না আর কি, তোমরা করবে আর কি। আমি তোমাদের হেল্প করতে পারি আর কি, ঠিক আছে? এই নোটটা তোমাদের কাছে আছে তাই তো? দেখতে পাচ্ছ কি এখনো? স্যার এখন না স্যার দেখতে পাচ্ছ না? এরপর আচ্ছা, আমি একটা জিনিস বলি আর কি, প্রথমত দুটো জিনিস দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা, যেটা হচ্ছে যে n is equal to 3 টা কিভাবে করতে হয় সেটা বলি একবার, সেটা করবে। আর হচ্ছে এই ইন্টিগ্রালটা কিভাবে এলো সেটা সম্পর্কে দুটো কথাবার্তা বলা যাক আর কি। হ্যাঁ, বলার পর তারপরে তোমরা বলেছিলে যে আগে যে প্রবলেম সেটের কতগুলো প্রবলেম আর কি আমাকে নিজে একটা দুটো প্রবলেম করে দিতে আর কি, তাই না? হ্যাঁ স্যার প্রবলেম সেট হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আছে, তাহলে হিন্ট আমি দিলে হিন্ট দিয়ে আমি একটা দুটো প্রবলেম করে দেবো, তারপরে তোমরা নিজেরা পারবে। হ্যাঁ, ঠিক আছে, এই তিনটে জিনিস আমি এক করে করি। তাহলে প্রথমে আমি যেটা করি ইন্টিগ্রালটা কিভাবে এলো সেটা একটু বলি, দু চার কথা। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও এটাকে ইয়ে করি, প্রেজেন্টেশনটা স্টপ করে এটাকে আবার বোর্ডে ফোকাস।
হ্যাঁ এটা ইয়ে করি, হ্যাঁ বলুন। 6 মানে কি 3A4 3A4 6 দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ইন্টিগ্রালটা লেখা আছে। মাইনাস সাইন আছে, এখানে এক্সটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল, হ্যাঁ এটা টিও বলতে পারি, টি ওমেগা টি। এখানে একটা জিনিস দেখো যে এই ইন্টিগ্রালটা তুমি যদি কমপ্লেক্স প্লেনে নিয়ে যাও তাহলে খুব সহজে করে ফেলবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স প্লেনে তুমি এই ইন্টিগ্রালটা করতে গেলে আমরা যেহেতু জানি যে পোলটা কোথায় আছে, পোলটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু মাইনাস আই, ঠিক আছে। আর আই ইপসাইলনে থাকলো আর হচ্ছে আই ইপসাইলন মানে হচ্ছে নেগেটিভ দিকে, তাহলে তোমাকে একটা সেমি সার্কেল করতে হবে যেটা একটা অ্যাক্সিস হচ্ছে রিয়েল অ্যাক্সিস বরাবর। আমি যদি এরকম করি যে এটা হচ্ছে রিয়েল টি অ্যাক্সিস, এখানে পোলটা কোথায় হবে, ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস আই ইপসাইলন, এরকম একটা মাইনাস আই। এখানে একটা জিনিস সুবিধা আছে যে তুমি একটা তাহলে এটা সেমি সার্কুলার পাথ কনসিডার করি, কন্ট্যুর কনসিডার করি। যাই হোক এখন তোমাকে এনশিওর করতে হবে যে এই সেমি সার্কুলার পাথে ইন্টিগ্রালটার ভ্যালুটা 0 হয়, এবং ইন্টিগ্র্যান্ডের ভ্যালুটা 0 হয়। ফাইনালি এই রেডিয়াস যদি r হয় তাহলে r গোয়িং টু ইনফিনিটি লিমিটে, when r goes to infinity কি হবে না, r goes to infinity হলে যে ইন্টিগ্র্যান্ড মানে fz, এটাকে যদি ইন্টিগ্র্যান্ড বলি fz বলি, f ওমেগা বলি, তাহলে ওমেগা মড ওমেগা গোয়িং টু ইনফিনিটি লিমিটে, সরি আমি টি প্লেনে, কারণ আমি তো ওমেগা প্লেনে করছি, সরি সরি এটা রিয়েল ওমেগা, এটা ইমাজিনারি ওমেগা, সরি প্লিজ এই কারেকশনটা করে নিন। হ্যাঁ তাহলে ওমেগা গোয়িং টু ইনফিনিটি লিমিটে কি হবে না, এফ ওমেগা এই ফাংশনটা মড অফ এফ ওমেগা শুড গো টু 0, রাইট। এটা এটা এনশিওর না হলে এরকম একটা সেমি সার্কুলার কন্ট্যুর ধরে কোনো লাভ নেই, তাই না? সেটা আমরা দেখেছি আর কি যখন কমপ্লেক্স ভেরিয়েবল করেছি, তাই। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে তাহলে সেটা কি করে এনশিওর হবে, তুমি ফাংশনটার দিকে তাকালেই সেটা বুঝতে পারবে যে ফাংশনটা কিরকম ছিল না। আমি একটু মুছে দিই, স্পেস কম তো ফলে মুছে মুছেই করতে হবে আর কি। তুমি যদি ফাংশনটাকে দেখো সেটা হচ্ছে কিরকম না, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। আচ্ছা ওমেগাটা হচ্ছে এরকম ধরলাম যে ওমেগা রিয়েল পার্টটাকে আর বললাম, প্লাস আই ওমেগা ইমাজিনারি পার্ট, এটাকে ক্যাপিটাল আই, ক্যাপিটাল আর ক্যাপিটাল। এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, আমি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা আর প্লাস আই ওমেগা আই টাইমস টি, সেটা মানে কত হয়, টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা আর টি, এটা থাকলো, আর এখান থেকে হলো হচ্ছে ই টু দি পাওয়ার ওমেগা আই টি, এই জিনিসটা। এবারে আমি যেহেতু তলার দিকে
এটাকে ক্লোজ করেছি, তাহলে তলার দিকে ওমেগা এর ভ্যালু কত? নেগেটিভ, তাই তো? হ্যাঁ তাহলে আমি আমি যদি মড ওমেগা এটাকে ইনফিনিটিতে নিয়ে যাই, তার মানে বেসিক্যালি ওমেগা আই উইল গো টু মাইনাস ইনফিনিটি। কারণ আমি কন্ট্রোলটা কোথায় করেছি? তলার দিকে। তলার দিকে ওমেগা, এই লাইনের তলার দিকে ওমেগার ভ্যালু নেগেটিভ, তাই না? হ্যাঁ Alright? কিন্তু আর এর ব্যাপারে তুমি কিছু বলতে পারবে না, আরটা পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে। ঠিক আছে? কিন্তু আইটা অলওয়েজ নেগেটিভ ভ্যালু দিকে যাবে, এটা তুমি বলতে পারো। তাহলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে হচ্ছে নেগেটিভ টাইমস, তাহলে এটা কিভাবে বিহেভ করবে? ইন দ্য লোয়ার প্লেন ইট উইল বিহেভ লাইক কিভাবে বিহেভ করবে? মড অফ ওমেগা আই টি। ঠিক আছে? যেহেতু ওমেগা আইটা লোয়ার হাফ প্লেনে নেগেটিভ, এবারে টি যদি গ্রেটার দেন 0 হয়, টি ইফ টি ইজ গ্রেটার দেন 0, if t is greater than 0, this factor will go to 0. Omega I mod t will go to 0 as omega I go to infinity, minus infinity. Right? লেখাটা বোঝা যাচ্ছে? আমি ভালো করে লিখবো ওপর। তো ডান দিকে একটু শিফট করো। Sir, আমি ওপরে লিখি ভালো। তাহলে ফাংশনটা কি হলো? ফাংশনটা হলো হচ্ছে যে to the power I omega r t to the power minus omega I mod t, right? So this function will go to 0 as omega I go to minus infinity for t greater than 0. তাই হবে। All right. All right. স্যার ফার্স্ট টার্মটার মাথায় কি না মাইনাস আই হবে, ই টু দি পাওয়ার ওমেগা ঠিক আছে নাকি আমি ভুল ওমেগা বলছি? মড নিয়েছি ওটা, ও আচ্ছা আই 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 ওমেগা আর টি মড নিয়েছে এই কারণে যে ইট দি পাওয়ার এটা কত ছিল? ওমেগা আই টি ছিল। তুমি যদি তলারটা দেখো এখানে কত ছিল? ওমেগা আই টি ছিল। হ্যাঁ স্যার আমি যেহেতু লোয়ার হাফ প্লেনে রয়েছি, লোয়ার হাফ প্লেনে এটা ওমেগা এটা সবসময় নেগেটিভ হবে, কিন্তু আমি সেটা নেগেটিভ সাইনটা নিয়ে ওটাকে মড করে দিয়েছি। হ্যাঁ স্যার এইটা না সেই আগের টার্মটা তো স্যার মাইনাস আই, ওটাই ভাবছিলাম। ও মাইনাস আই না, এটা ভুল ছিল, সরি সরি, এখানে এটা প্লাস আই হবে, প্লাস আই ওমেগা। না না মাইনাস ছিল নাকি? ওটা হ্যাঁ মাইনাস স্যার মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস ছিল, সরি। এটা দিয়ে কিছু ডিটারমিন্ড হবে না যে প্লাস মাইনাস যাই থাকে। ওমেগা আর, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা যদি তুমি এই সেমি সার্কুলার পার্টে দেখো, লোয়ার হাফে যদি আমি ক্লোজ করি, তাহলে এটা পারফেক্টলি কনভার্জেন্ট, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে উই আর লেফট উইথ অনলি দ্য রিয়েল ইন্টিগ্রাল। তাহলে এবার ইন্টিগ্রালটা করা যাক। আর ইন্টিগ্রালটা করলে যেটা দাঁড়ায়, যদি তার মানে এই জিনিসটা কি, থিটা গ্রেটার দ্যান 0-তে এটা এক্সিস্ট করে, তাই তো? টি গ্রেটার দ্যান 0-তে এটা এক্সিস্ট করে। টি লেস দ্যান 0 হলে কি হবে? না, টি লেস দ্যান 0 হলে আমি লোয়ার হাফে করতে পারবো না। টি লেস দ্যান 0 হলে কি হয় সেটা আমার আরেকবার ডিসকাস করা উচিত। যদি টি লেস দ্যান 0 হয়, বেশ এই জিনিসটা আবার একটু ডিসকাস করা উচিত। হোয়াট উইল হ্যাপেন ইফ টি ইজ লেস দ্যান 0? তাহলে এই ফ্যাক্টরটা কিরকম তার দাঁড়ায়? e to the power minus I omega t, e to the power I omega t, minus I omega t,
এটা কিরকম হয় সেটা ইজ ইকুয়াল টু e to the power minus I omega t আর e to the power omega I t, ঠিক আছে। এবারে যদি t লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 হলে কি হবে, আমাকে ওমেগা আইটা সবসময় পজিটিভ হতে হবে। ওমেগা আই মাস্ট বি if t less than 0 implies omega should be less than 0, right? So in the upper half plane, or convergence, কেন কনভার্জেন্সের জন্য কেন আপার হাফ প্লেন করতে হবে, এখন হচ্ছে টিটা যদি নেগেটিভ হয় তাহলে ওমেগা আইটা সবসময় আপার হাফে করতে হবে। তার কারণ হচ্ছে যে এটা নেগেটিভ হলে ওমেগা আই আপার হাফে করলে ওমেগা আইটা সবসময় পজিটিভ হয়, তাহলে ওমেগা আই যদি গোয়িং টু ইনফিনিটি যদি হয়, এখানে নেগেটিভ আছে, ফলে এই জিনিসটা জিরোর দিকে যাবে, ফলে সেমি সার্কুলার পার্টে কন্ট্রিবিউশনটা ইন্টিগ্র্যান্টটা জিরো হবে। তো সেই কারণে ফর কনভার্জেন্সের জন্য ওটাকে আপার হাফে ক্লোজ করতে হবে যদি টি লেস দ্যান 0। আচ্ছা, এবারে আপার হাফে করলে কি হবে, আপার হাফে করলে তোমার যেহেতু পোলটা সিঙ্গুলারিটি, পোলটা কোথায়, পোলটা তো হচ্ছে মাইনাস আই ইপসাইলন, যদি আপার হাফে করি কি হবে না, ওই পোলটা ইনক্লুডেড হবে না। কনট্যুরটা এরকম হয় তাহলে পোলটা যেহেতু মাইনাস আই ইপসাইলনে রয়েছে, তাহলে দ্যাট শুড নট বি ইনক্লুডেড ইন দ্য কনট্যুর। যদি না হয় তাহলে রেসিডিউ থিওরেম অনুযায়ী closed integral of the function that should be equal to twice pi I times the residue. Since the residue is 0, so and the part integral in the upper part is in the upper semicircular part is 0, so the real integral will be 0, right? So for this case, so when t is less than 0, this function is 0. স্যার আরেকবার বলবেন? অনেকবার আমি আরেকবার একটা কাজ করি, আমি ইন্টিগ্রাল হিসেবে বললে ভালো হয়। ধরো আমি এই ইন্টিগ্রালটা করছি ওমেগা প্লেনে, এটা ইন্টিগ্রালটা কত হবে, টুয়াইস বাই আই টাইমস দ্য রেসিডিউ, ঠিক আছে, এটা আমরা শিখেছি তাই তো রেসিডিউ থিওরেমে। হ্যাঁ, এবারে আমি যদি ওপরে এটাকে ক্লোজ করি, আপার হাফে ক্লোজ করি, এটা হচ্ছে ওমেগা অ্যাক্সিস, আর হচ্ছে জেড, রিয়েল জেড মানে হচ্ছে সেটাকে আমি ওমেগা বলছি, আর এটা হচ্ছে ইমাজিনারি জেড, ঠিক আছে। মানে তুমি যদি এই কন্ট্যুরটা উপরে নাও তাহলে কি হবে না, যেহেতু তোমার এই ফাংশনটা, এটা কোথায়, ফাংশনটা কি, ফাংশনটা বেসিক্যালি হচ্ছে e to the power minus I z t minus I z t divided by z plus I epsilon, ঠিক আছে। এবারে এখানে পোলটা কোথায়, z is equal to minus epsilon, তাহলে এই কন্ট্যুরটার ভিতরে পোলটা ইনক্লুডেড হচ্ছে না, হচ্ছে কি, আচ্ছা বাইরে পড়ছে, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল, ডান দিকটা জিরো হয়ে গেল, ইট উইল বি জিরো। এবারে এই ইন্টিগ্রালটা এই কন্ট্যুরটার ভিতরে কি কি ভাগে ভাগ করা যায়, আমি এই পার্টটাকে বললাম হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে গামা, এটা হচ্ছে মাইনাস আর টু প্লাস আর এটা রেডিয়াসটা আমি ধরলাম ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে এটা কি হবে, মাইনাস আর টু প্লাস এটা হচ্ছে এফ ওমেগা ই ওমেগা, এটা গেল প্লাস অফ হচ্ছে গামা এফ জেড ডি জেড, দ্যাট শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে। Yes. All right. Now the point is, if you look at this
structure of this function e to the power I z t. ঠিক আছে, এটা আগে লিখেছিলাম আর কি, কি ছিল e to the power minus I z t। এটাকে দুটো ভাগে ভাগ করলাম, e to the power minus I, রিয়েল পার্টটাকে আমি কি বললাম, রিয়েল পার্টটাকে ওমেগা বললাম, আর ইমাজিনারি পার্টটাকে এটা কিছু বল, ওমেগা আই বললাম। হ্যাঁ, আই ওমেগা ইনটু টি, এটা হলো। স্যার বোর্ডটাকে একটু নিচে নাও। হ্যাঁ, নিচে নামাবো না, ওটা দেখা যাচ্ছে না, সরি এবার এবারে দেখা যাচ্ছে। তাহলে এটা হলো আই ওমেগা টি ইনটু দি পাওয়ার ওমেগা আই আই টি, এই জিনিসটা হলো। রিয়েল জেডটাকে আমি ওমেগা বলেছি, আর আগের নোটেশনটাকে ভুলে গিয়ে নতুন নোটেশন আমি ইউজ করছি। রিয়েল জেডটাকে আমি ওমেগা বলছি, আর ওমেগা আইটাকে হচ্ছে ইমাজিনারি জেড, ঠিক আছে, ওমেগা আই হচ্ছে ইমাজিনারি জেডটাকে ওমেগা আই, ঠিক আছে। এবারে আপার হাফে কি আছে, আপার হাফে হচ্ছে এফ জেডটা, তাহলে কত হলো, তাহলে এফ জেডটা হলো হচ্ছে এই জিনিসটা যদি এফ জেড এ অ্যাপ্লাই করি তাহলে এফ জেডটা কত হবে, এবারে তুমি দেখো যে এই জিনিসটা কখন তোমার জিরো হবে, এই জিনিসটা কখন জিরো হবে, এই জিনিসটা জিরো হবে তখন যখন ওমেগা আই তো আপার হাফ প্লেনে কি আছে, তো আপার হাফ প্লেনে ওমেগা আই ইজ ওমেগা আই গ্রেটার দ্যান জিরো ইন দ্য আপার হাফ প্লেন। ফাইনালি আমাকে কি করতে হবে, আর গোয়িং টু ইনফিনিটি লিমিট নিতে হবে। আর গোয়িং টু ইনফিনিটি লিমিট নিলে আমি ইন্টিগ্রালটা ফেরত পাবো, তাই তো, মাইনাস ইনফিনিটি প্লাস। হ্যাঁ এবার আর গোয়িং টু ইনফিনিটি লিমিট নেওয়া মানে বেসিক্যালি ওমেগা আই গোয়িং টু ইনফিনিটি লিমিট নেওয়া। সো as r goes to infinity, omega I will go to which infinity, plus infinity, right? কারণ আপার হাফ প্লেনে রয়েছে। ওমেগা আই যদি গোয়িং টু প্লাস ইনফিনিটি যদি হয় তাহলে এই ইন্টিগ্রালটা ডাইভারজেন্ট হবে, যদি না t লেস দ্যান 0। হ্যাঁ তাই তো। So that implies that for convergence e should be less than 0। স্যার ওই সাইডটা একটু দেখা যাচ্ছে না বোর্ডটা। এই জায়গাটা দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ এবারে দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার একটু, হ্যাঁ, আমার লেখাটা খুব খারাপ হয়ে আর যাচ্ছে, একটু, আর একটু সরাব, তাই দেখা যাচ্ছে এবারে। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। স্যার ফর কনভার্জেন্স যদি যেহেতু আর গোয়িং টু ইনফিনিটি লিমিট নাও মানে ওমেগা আই গোয়িং টু ইনফিনিটি, তাহলে ফর কনভার্জেন্স কি হতে হবে, টি সবসময় লেস দ্যান 0 হতে হবে, তাই তো। হ্যাঁ if t is less than 0 তাহলে এই fz ইন্টিগ্রালটা will go to 0, তাই তো, তাহলে এই কন্ট্রিবিউশনটা 0 হবে। so that implies যে এই তলাটা দেখতে পাচ্ছ, এখানটা হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছ, বেশ। তার মানে as r goes to infinity mod fz will go to 0। স্যার একটু নিচে যাবেন, আমি দেখতে পাচ্ছি। এবারে দেখতে পাচ্ছ হ্যাঁ for t less than 0। অলরাইট, হ্যাঁ এই ইন্টিগ্রালটা কি হলো, এই ইন্টিগ্রালটা will go to 0। তাহলে এই জিনিসটা পড়ে থাকে, তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি f ওমেগা d ওমেগা is 0 for t less than 0।
তাই দাঁড়াচ্ছে না? হ্যাঁ তাহলে তাহলে আমি আমি বলতে পারি যে বোর্ডটা শিফট করবো। হ্যাঁ তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এই যে হ্যাঁ স্যার। ইন্টিগ্রালটা, এই যেটা দেওয়া ছিল, তো দ্যাট ইন্টিগ্রাল will be f omega d omega, so that integral will be 0 for t less than 0. for t greater than 0 হলে কি হবে? t greater than 0 হলে আমাকে লোয়ার আপে ক্লোজ করতে হবে। কেন না? ওই ওমেগা এটা যেহেতু নেগেটিভ, তাহলে টিটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। আর r গোয়িং টু ইনফিনিটি লিমিট নিলে ওমেগা এটা শুড গো টু মাইনাস ইনফিনিটি, তাহলে টিটা সবসময় গ্রেটার দ্যান 0 হতে হবে ফর দ্য কনভার্জেন্স। বেশ, আমি তাহলে আবার আবার করি পরের ইন্টিগ্রালটা ফর t গ্রেটার দ্যান 0। হ্যাঁ তাহলে ফর বুঝছো না? এটা হলো so this is basically the case for t greater than 0. T greater than 0 for convergence I have to close it in the lower half plane. এবার এখানে একটা প্লাস i epsilon এটা ফ্যাক্টরটা এটা ইনক্লুড করছে, তাহলে তাহলে ইন্টিগ্রালটা কত হবে? আগের ইন্টিগ্রালটা f z dz, তাহলে কত হবে হচ্ছে পাই i টাইমস এর রেসিডিউটা বার করবে, এটা রেসিডিউটা বার করে দেখবে যে এই রেসিডিউটা হচ্ছে 1 হয়। হ্যাঁ, এই রেসিডিউটা 1, রেসিডিউটা 1 এটা কিছু হয় নন জিরো ভ্যালু হয়। আর এই যেহেতু লোয়ার হাফে নিয়েছি t গ্রেটার দ্যান 0, তাহলে ওমেগা i গোয়িং টু ইনফিনিটি হলে, ওমেগা i গোয়িং টু মাইনাস ইনফিনিটি হলে এই পার্টের ইন্টিগ্রেশনটা 0 হয়ে যায়, আগের মতনই 0 হয়ে যায়। শুধু রিয়েল পার্টটা থাকে, সেই রিয়েল পার্টটা ইজ ইকুয়াল টু দেখবে 1 হয়ে গেছে ফর t গ্রেটার দ্যান 0। এটা তোমরা করবে, হ্যাঁ নিজেরা করবে, আবার না পারলে আমি আবার বলবো। হ্যাঁ, বুঝতে পারলে তো কি করতে হবে? হ্যাঁ স্যার, মানে ইমাজিনারি পার্টটা 0 আসতে দেখাতে হবে, আর রিয়েল পার্টটা ওই যে রেসিডুয়াল করলে 1 চলে আসে টোটাল। হ্যাঁ, মানে ইমাজিনারি পার্টটা 0 নয়, আমি বলছি যে এই যে সেমি সার্কুলার পার্টে এই গামা যদি বলে এই কন্ট্যুরটাকে সেগমেন্টটাকে, ইন্টিগ্রালটা চলে আসবে। এখানে ওটা 0 হবে ইন্টিগ্রালটা। যদি লোয়ার আপে করো t গ্রেটার দ্যান 0, ওটা 0 হবে। আর বাকি রইলো রিয়েল পার্টটা, সেই রিয়েল পার্টটা ইজ ইকুয়াল টু ডান দিকের যে রেসিডিউ সেটা সমান। রেসিডিউটা ক্যালকুলেট করে দেখবে যে t গ্রেটার দ্যান 0 এটা 1, থিটা ফাংশন t গ্রেটার দ্যান 0 তে 1 আসে, আর t লেস দ্যান 0 তে ওটা 0 হয়। এটা আমরা দেখলাম প্রথম পার্টে। t লেস দ্যান 0 হতো ইন্টিগ্রালটা তুমি যদি নাও, t লেস দ্যান 0 তে তোমাকে আপার হাফে ক্লোজ করতে হবে ফর দ্য কনভার্জেন্স। আপার হাফে ক্লোজ করে যেহেতু রেসিডিউ ইনক্লুড করে না, ফলে ওটা 0। আর লোয়ার আপে করলে ঠিক উল্টোটা হবে, যে রেসিডিউ ইনক্লুড করে এই পার্টটা 0 হবে, নয়া পার্টটা। যেহেতু t গ্রেটার দ্যান 0 তে লোয়ার হাফেই তোমাকে করতে হবে কারণ কনভার্জেন্সের জন্য, তাহলে এই পার্টটা এই ইন্টিগ্রালটা 0 হবে, রিয়েল লাইনের ইন্টিগ্রালটা থাকবে, আর ইজ ইকুয়াল টু রেসিডিউ, রেসিডিউটা দেখবে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, টেস্ট করলে এটা বুঝতে পারবে। বুঝেছো তো সকলে? সকলে বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এটা করবে, না পারলে আমাকে বলবে। আচ্ছা, এটা একটা জিনিস। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে তুমি n is equal to 3 এর জন্য ওই উইকস থিওরেম কিভাবে করবে একটু বলি তোমার, বুঝে দিই। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, উইকস থিওরেম করবার জন্য তোমাকে কি করতে হয়েছিল? তুমি যদি দেখো 2 এর কেসটা, তোমাকে টাইম অর্ডার প্রোডাক্টটা প্রথমে নিতে হবে। টাইম অর্ডার প্রোডাক্ট অফ তিনটে ফিল্ড যদি থাকে, phi x1, phi x2, phi x3, তুমি কিভাবে লিখবে? ধরো x1 গ্রেটার দ্যান x2, x1 বড়, x2 আর x3 থেকে বড়, তাহলে কি হবে না phi x1 x2 phi x3, এখানে কি হতে পারে, কি হতে পারে? তার থিটা x1 গ্রেটার দ্যান x2 হতে পারে, আর x2 গ্রেটার দ্যান x3 প্লাস তুমি আরো এরকম পসিবিলিটি কি হতে পারে? x1 x2 থেকে বড়, একটু উল্টোটা হতে পারে যে x2 x1 এর থেকে বড় হতে পারে, বা এরকমটা হতে পারে যে
by x1 by x2 by x3 by x2, তখন থিটা ফাংশন কিরকম আসবে? থিটা x1 মাইনাস x3 আসবে, আর থিটা থিটা x3 মাইনাস x2। এরকম কতগুলো কম্বিনেশন করতে পারো তুমি? ফ্যাক্টোরিয়াল 3 বেস, 6টা টার্ম থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 6টা টার্ম থাকবে তো? হ্যাঁ হ্যাঁ বেশ, তাহলে 6টা টার্ম থাকবে। এবারে তুমি প্রোডাক্ট গুলো কিভাবে তুমি 5 প্লাস 5 মাইনাসের টার্মসে প্রত্যেকটাকে এক্সপ্যান্ড করবে, বিশাল বড় হবে। পরে তাকে নরমাল অর্ডার আর কমিউটেটর টার্মসে লিখবে একইভাবে, তারপরে ভ্যাকুয়াম এক্সপেকশন ভ্যালু নেবে, কমিউটেটর গুলোকে ভ্যাকুয়াম এক্সপেকশন ভ্যালু টার্মসে লিখবে, লিখে ওখানে বসিয়ে দেবে, এখানে এই এক্সপ্রেশনে বসিয়ে দিলে তুমি ওটা পেয়ে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, মানে ওই ভ্যালুগুলো বসাতে হবে। হ্যাঁ, অনেক বড় হবে, কিন্তু আমি চাই যে তোমরা n is equal to 3টা করেছো আর কি, 4টাও এইভাবে এক্সটেন্ডেড, ঠিক আছে? n is equal to 2টা পুরোটা করে আমাকে সাবমিট করবে, আমি প্রবলেম সেট দেবো, দাঁড়াও দিচ্ছি, তোমরা করতে থাকো প্রবলেমগুলো, এবারে আমি প্রবলেম সেট দিলে তখন তোমরা সাবমিট করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বেশ। Okay, এটা করবো, এটা বলা হলো। নেক্সট হচ্ছে একটা প্রবলেম করি। স্যার হ্যাঁ বলো 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 বলো। আর বলছিলাম যে এই এই পোর্শনটা আমরা কোন বই কোন জায়গা থেকে পাবো, মানে কোন বই থেকে একটু উইকস বললে? থিওরেমটা তুমি পলাশ বরণ পালের বইটা থেকে, অনেক কিছু আছে, আমি ওখান থেকে পড়াচ্ছি। আচ্ছা স্যার, আর ওই কোয়ান্টাইজেশন অফ ফ্রি স্কেলার ফিল্ড থিওরি এই জায়গাটা? এইটা হচ্ছে ওই যে তুমি বিয়র্কেন ড্রেল অথবা ইজিকসন জুলে অথবা রাইডারের বই হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, যে কোনো বই থেকে আর কি, এগুলো স্ট্যান্ডার্ড জিনিস আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার। বিয়র্কেন ড্রেল থেকেও তুমি উইকস থিওরেমের এক্সপানশন দেখতে পারো, কিন্তু বিয়র্কেন ড্রেলের উইকস থিওরেমের এক্সপানশন, হ্যাঁ, ওখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? পলাশ বরণ পালের বইতে অনেক অনেক খানিকটা একটু সহজ করে হয়তো বলা আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তুমি খালি কিন্তু প্রুফটা করে দেওয়া নেই, মানে এলিজিবল 2 এর 2 3 করে প্রুফটা করে দেওয়া নেই। হ্যাঁ, ওটা তোমাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে একটা প্রবলেম। হচ্ছে যে পাই এ এক্স আর T00 y এর এর পয়সা ব্র্যাকেট, এটাকে করিয়ে দিই। এই জিনিসটা করানো যাক নাকি? এটা সহজ, এটা পেরেছো সকলে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে। এটা করাবো না অন্য কিছু তোমরা বলবে সেটা? স্যার এটা তো তোমরা হয়েছে বলো ওই class। হ্যাঁ এগুলোটা হয়েছে। এটা হয়েছে, আচ্ছা তাহলে বলো হ্যাঁ। কোনটা কোনটা করবো?
3-4 থেকে একটু বলুন। হ্যাঁ স্যার, মানে যেগুলো একটু থিওরেম গুলো প্রুফ দ্যাট করে আপনি মানে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন, ওগুলো যদি একটু হিন্টস দিয়ে যেন কিভাবে এগোবো অ্যাপ্রোচ করবো। আচ্ছা আচ্ছা, 3-4 আর কি। মানে জেআই এর কম্পোনেন্ট বলতে, তাই না? জেআই জে জে, বেশ বেশ, একটা করি। এইগুলো যদি করে থাকো ওইগুলো পারবে। এই জিনিসটা করেছো কি? এটা কি করবো? না, এটাও পেরেছো। না স্যার, এটা করা হয়নি। এটা এটার পারবে, তাই অ্যান্সার তো? কি জিরো স্যার? এটার অ্যান্সার কি জিরো? অবশ্যই নয়, অ্যাঙ্গুলার মোমেন্টামের পয়সা ব্র্যাকেট কখনোই জিরো হবে না। স্যার তাহলে এটা একটু দেখিয়ে দিন। জিরো বলছো কেন? এটা জিরো কেন হবে? মানে কোন আর্গুমেন্ট থেকে জিরো হবে? না স্যার, মানে কিছু ক্যালকুলেশন একটু করেছিলাম, মানে আমার হয়তো ভুল হয়েছে কিছু জায়গায়, আচ্ছা, জিরো এসছে। ঠিক আছে, জেআইটা কত? ডেফিনেশন থেকে আই জে কে এম জে কে, এটা, তাই তো? তো সেখানে বসিয়ে দিই, হ্যাঁ? এটা কত হবে? আমি লিখে ফেলতে পারি, এগুলো সব বাইরে বেরিয়ে যাবে ইপসাইলন গুলো। তাহলে কি হবে? পয়সা ব্র্যাকেট নাও, এই জিনিসটা হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা মানে কি? এটা মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা হবে। হ্যাঁ স্যার। Right? তাহলে এগুলো সব বেরিয়ে যাবে বাইরে। মিউ জিরো এলএম আর এক্স আর ওর পয়সা ব্র্যাকেট, তাই? হ্যাঁ স্যার। এটা মিউ এলএম, এটা এটা কিরকম দেখতে হয় সেটা লিখে ফেলি প্রথমে। এটা থাক নিচে যেমন আছে। LM, এটা কিরকম দেখতে হয়? এটা হচ্ছে ডেল এল ডেল ফাই ডট, তার মানে হচ্ছে ফাই এ ফাই এ এক্স সিগমা এলএম এ বি বাই বি মাইনাস অফ মিউটা জিরো হবে, নাম নামটার জায়গায় এল বসাবো, জিরো টার্ম এর জায়গায় এম মাইনাস
T0M এটা বসো, right? এইরকম T00 ডেফিনেশন যেটা ছিল এখানে যদি দেখো তাহলে ওখানে জিরো এল এল যদি করো তাহলে এটা হবে হচ্ছে T0L কত আসে, T0L আসে হচ্ছে এখানে পাই এ পাই, তাই না? এক্স এক্স সবগুলো এক্স, মানে এটা এক্স, এগুলো সব এক্স এক্স আর হচ্ছে ডেল নিউটা উপরে, তার মানে হচ্ছে ডেল্টা এল। এটা যদি এ বি ধরে থাকি তাহলে এখানেও এ ধরে থাকি, কোনো অসুবিধা নেই। এগুলো কন্ট্রাক্টেড এ আর L000, তাহলে তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে মিউটা কত আসে, μ0L একদম সব পাই আর পায়ের টার্মস যদি লিখে ফেলি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে এটা দাঁড়ায়। স্যার ডান দিকটা দেখতে পাচ্ছি না স্যার, একটু বোর্ডটা। হ্যাঁ, এই পাশটা দেখতে পাচ্ছ না, এবারে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এবারে কি করবে, এখানে বসিয়ে দেবে কমিউটেটর পাই আর ফাই এর কমিউটেটর। কমিউটেটর কি জানো, হ্যাঁ, সেখান থেকে তুমি বাদবাকিগুলো করে ফেলবে। আমি কি করবো আরেকবার, নেক্সট আরেকটা লাইন করি। এই এক্সপ্রেশনটা জানা আছে, হ্যাঁ স্যার এক্সপ্রেশনটা জানা আছে, এটা ওপরে কোথাও লিখে রাখি আর কি, হ্যাঁ, আরেকবার ভালো করে লিখে রাখি পুরো। আমাকে পুরোটা করতে বলো না, হ্যাঁ, তাহলে আমার একবার একটা স্টেপ পর্যন্ত গিয়ে তারপরে আমি হ্যাঁ, ছেড়ে দেবো। আচ্ছা, চারের অঙ্কটা চিন্তা করি। চারের অঙ্কটা কি ছিল? খুব সহজ অঙ্ক কিন্তু কনসেপ্ট ছিল। এরকম রেখে দিলাম, ঠিক আছে। এবারে ওই ইন্টিগ্রালটা কত হলো, ওই যে এআই যে দাঁড়ালো হচ্ছে আই এল এম স্যালন জে এল প্রাইম এম প্রাইম কিউব এক্স কিউব ওয়াই। এইটাকে লিখতে পারি, সেটা ইসি ইনটু এইটা এরকম ভাবে লিখতে পারি, সাম ওভার সি এক্স ওয়াই নেওয়া হয়েছে, তাহলে ডি কিউব জেড নি না, এটা হচ্ছে
ডেল্টা কি ডেল্টা ইউজ করেছিলাম, এটা বেসিক্যালি হচ্ছে ইয়ে ডেল্টা, পার্শিয়াল না, ডেল্টা ডেল্টা phi cz mu 0 L prime M prime delta phi cz minus delta mu 0 delta phi cz into delta mu 0 L prime delta এটা হবে, তাই তো? হবে। হ্যাঁ স্যার। এখানে সি ইউজ করেছি কেন না, দেখো এখানে দুটোতেই এ বি ইউজ করা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, যখন মিউ জিরো এল প্রাইম এম প্রাইম করবে তখন এই ডামি ইন্ডিসেস গুলো এ প্রাইম, এগুলোকে এ প্রাইম বি প্রাইম এইভাবে ইউজ করবে, ঠিক আছে? আর এর জন্য ওয়াই হয়ে যাবে, এটা তো ওয়াই বেসিক্যালি, এটা তো এক্স, এক্স এটা ওয়াই, তাহলে এখানে সমস্ত এক্স গুলো ওয়াই হয়ে যাবে প্রাইমের জায়গায়। আর আমি বলবো ডামি ইন্ডিসেস গুলো হচ্ছে ডিফারেন্ট ফ্রম এ বি ইউজ করবে, এটা সি, এটা সি তো ইউজ করা হয়েছে, তুমি প্রাইম ইউজ করবে এ প্রাইম বি প্রাইম, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পেরেছো? আর এর সাপোর্টটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এইটার জন্য ইউ জিরো এল প্রাইম, ঠিক আছে? হ্যাঁ স্যার। করলেই দেখবে ওই এক্সপ্রেশন চলে আসছে। এটা কি আমাকে আরো একটা স্টেপ করতে বলছো নাকি? তোমরা কি চাইছো সেই অনুযায়ী আমি এগোবো? যদি বলো আরেকটা স্টেপ করতে তাহলে করবো। এখানে সাম ওভার এ বি দেওয়া রয়েছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দেওয়া লেখা নেই, কিন্তু এটা ইমপ্লাই, ঠিক আছে? রিপিটেড ইনডেক্স, ঠিক আছে? এটা কি, এটা নিশ্চয়ই জানো আর কি। হ্যাঁ স্যার, এটা জানি। আরেকটা স্টেপ করবো নাকি তা করবো না? নাকি তোমরা চেষ্টা করো, তারপরে আমি আবার আবার না পারলে তখন আমি আবার করবো। ফাইনাল রেজাল্টটা না জে দিয়ে আসবে, আবার জেই হবে, বুঝতে পেরেছো? ফাইনাল রেজাল্টটা জে দিয়েই আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর স্যার বলছিলাম ওই ওখানে কি স্যার ডামি ইন্ডেক্স যদি থেকে থাকে মানে ওটাকে রিপ্লেস করা কি যাবে স্যার? মানে আই কে জে করে দিলাম, জে কে কে, যদি এরকম কিছু নিয়ে দিই, কে কে আই করে দিলাম, ওরকম কি করা যাবে না স্যার? মানে ওটাকে কনভার্ট করে আবার যেতে দরকার নিয়ে পড়লে আসতে হবে। করবে, দরকার পড়লে করবে, কিন্তু আদারওয়াইজ প্রথমে তুমি এগুলো বসিয়ে এই এই জিনিসটা বের করবে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে ডামি ইন্ডিসেস, এ এ বি বি, এগুলো ডামি ইন্ডিসেস। এটা হচ্ছে জিরো এল এল এম এর জায়গায় যে ডামি ইন্ডিসেস ইউজ করবে, এল প্রাইম জিরো এল প্রাইম এম প্রাইমের জায়গায় ডিফারেন্ট ডামি ইন্ডেক্স ইউজ করবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এর জন্য এ প্রাইম বি প্রাইম ইউজ করবে, ঠিক আছে? শুধু এল এম গুলো এল প্রাইম এম প্রাইম হয়ে যাবে, আর এক্স গুলো ওয়াই হয়ে যাবে, এখানে এক্স গুলো ওয়াই হয়ে যাবে, এক্স গুলো ওয়াই হয়ে যাবে, হ্যাঁ? শুধু এই ইন্ডেক্স গুলো হচ্ছে এল প্রাইম এম প্রাইমের জন্য এ প্রাইম এখানে ইউজ করবে, আর এখানে বি প্রাইম আর এ প্রাইম ইউজ করবে, ঠিক আছে? কিন্তু এইটুকু পার্থক্য আর কি, হ্যাঁ? সাম ওভার এ এ প্রাইম বি প্রাইম এগুলো থাকবে বাইরে বেরিয়ে, তুমি সামটা রাখতেও পারো, নাহলে যদি মাথায় রাখো এই সি ইন্ডেক্স, এটা সামশনটা আমি উঠেও দিতে পারি, কেন? আমি জানি রিপিটেড ইন্ডেক্স এটা সামড ওভার আইনস্টাইন সামেশন কনভেনশন যদি ইউজ করি, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর রুল কি ইউজ করবো? রুলটা হচ্ছে যেরকম আমরা ইউজ করেছিলাম আগে, যে পাই এ এক্স ডেল্টা
পাই সি জেড, এটা মানে কত হবে? এটা মানে হচ্ছে ডেল্টা এসি ডেল্টা 3 অফ এক্স মাইনাস জেড, তাই তো? এটা পাই এর ক্ষেত্রেও তাই হবে, এটা পায়ের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রেও তাই হবে। আর শুধু পাই ফাই যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে একজনের রেসপেক্টে আরেকজনের ডেরিভেটিভ সবসময় 0 হবে, তাই তো? হ্যাঁ স্যার। সেই রুলটা ইউজ করলে ওখানে বসালে, তারপরে সাম করবে, সব কেটে কুটে গিয়ে দেখবে একটা সুন্দর ফর্ম চলে এসছে, ফ্যান্টাস্টিক ফর্ম চলে এসছে। ঠিক আছে, যে এটা করার ভেতরে একটা আনন্দ আছে, সেই আনন্দ থেকে তোমাদের বঞ্চিত করতে চাই না, সেই জন্য আমি বেসিক্যালি আর বাকি টার্মগুলো আমি করতে চাই না। হ্যাঁ, এটা করে ফেলতে পারলে তুমি দেখবে যে অনেক কিছু শিখে যাবে। It is not that বলছিলাম বাকিগুলোর কি অ্যান্সার, যেমন কে আই কে জেড, ওটাও কি কে এর আকারেই তুমি আসবে করো স্যার? না, তুমি এত গৌরব, এত চিন্তিত হচ্ছ কেন? তুমি এই পর্যন্ত করে দেওয়া হয়েছে, তুমি জাস্ট টু প্রসিড অন্ধের মতো আর কি। হ্যাঁ, করো, করে তারপরে বলো যে কি পাচ্ছ না পাচ্ছ না। আচ্ছা, আমার কথাটা বুঝতে পেরেছো? তুমি একটু প্রসিড, তাহলে তুমি বুঝতে পারবে। আদারওয়াইজ এখান থেকে তুমি কি গেস করবে? ফর এক্সাম্পল, এই 0L পাই সি কি কি টার্ম সার্ভাইভ করবে? এই টার্মটা থাকবে, এই টার্মটা কি থাকবে? থাকবে না। এটা দিয়ে যদি করো, এই টার্মটা থাকবে। ঠিক আছে, তুমি প্রসিড করো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। হুম? আর কিছু জিজ্ঞাসা আছে? বল। কারের প্রবলেমটা আমি আমি এই মুহূর্তে করে দেওয়ার পক্ষপাতী নেই, খানিকটা চেষ্টা করো। হ্যাঁ, প্রবলেমটা কিন্তু খুব সহজ, বাট ইটস এ কনসেপচুয়াল প্রবলেম। তিন নম্বরের প্রবলেম গুলো ওই একই ভাবে হবে। ঠিক আছে, 5, 6, 7 তো খুবই সহজ প্রবলেম, তোমাকে পড়তে হবে। যদি না পড়ো তাহলে আমি আবার করে দেবো, ঠিক আছে। কিন্তু এটা জাস্ট নিজেরা একবার চেষ্টা করো, তারপরে আমি দেখবো। ঠিক আছে, অলরাইট। আর কিছু জিজ্ঞেস করবে? তাহলে বেসিক্যালি সামনের দিন আবার নতুন একটা জিনিস শুরু করবো আর কি। এর মধ্যে তুমি পড়ো, যদি অসুবিধা হয় আবার সেই বোর্ডে করে বলা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর সামনের দিন যেটা পড়াবো আমি দেখি এই পোস্টটা আমি করে দেবো, আর আজকে বা কালকে কোনো একটা সময় সামনের দিন যেটা পড়াবো সেই পোস্টটা করে দেবো। ঠিক আছে, বেসিক্যালি ইন্টারঅ্যাক্টিং থিওরি পড়াবো, শুরু করবো আর কি। তার মধ্যে তোমরা n = 3 টা করে রেখো আর n = 3 এর জন্য উইকস থিওরাম কিভাবে প্রুভ করে এটা একটু দেখে রেখো, করে রেখো দাদা। তারপর আমি প্রবলেম সেটটা দিলে সেখানে সাবমিশন। ঠিক আছে।